গেল ২৪ ঘন্টায় রেকর্ড ৭৯০ জনের দেহে করোনা শনাক্ত। আক্রান্ত ছাড়ালো ১১,০০০। ৩ জনের মৃত্যুতে মোট মৃত ১৮৬ জন। সুস্থ হয়নি কেউ। সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যারা অক্ষম বাইরে আসতে, আমরা তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে বাসায় বাসায় এই নমুনাগুলি সংগ্রহ করা হবে। কাল জোহর থেকে মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। যে শর্তগুলি দেওয়া হয়েছে এটা মান্য করে যারা যাবেন তারা মসজিদে নামাজ পড়তে পারবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা ক্লাস্টার, টোলারবাগ ও বাসাবই পরিস্থিতির উন্নতি হলেও ভিন্ন চিত্র বাকি রাজধানীতে। ৬ এলাকায় শতাধিক আক্রান্ত, শনাক্তকরণেই জোর দেওয়ার তাগিদ। করোনা মুক্তি সনদ ছাড়া মিলছে না ক্যান্সারের চিকিৎসা, ভোগান্তির সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, পরীক্ষাগার চালুর পরামর্শ। অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে নমুনা সংগ্রহে রাজশাহীতে ৫ শতাধিক করোনা কিট নষ্ট, পরীক্ষায় ভুল রিপোর্টের শঙ্কা, ফর্মে নেই সঠিক তথ্য। সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২,৫৮,০০০। যুক্তরাষ্ট্রে একদিনেই আক্রান্ত প্রায় ২৫,০০০। আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী সপ্তাহে বিশেষ ফ্লাইট। এবং ঢাকার ২ সিটিতে নতুন যুক্ত ওয়ার্ডগুলোতে নেই মশক নিধন কার্যক্রম। করোনার মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা, বাড়তি নজরদারির দাবি কর্তৃপক্ষের। শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৭৯০ জন। সব মিলে এ সংখ্যা এখন ১১,৭১৯। নতুন করে আরও ৩ জন সহ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮৬ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, আগের মতো না হলেও বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ এখনও সীমিত আকারে অব্যাহত আছে। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছিল মে মাসে দেশে আক্রান্তের সংখ্যা হবে সর্বোচ্চ। এই আক্রান্তের গতি প্রকৃতি বুঝতে দিনে কমপক্ষে ১০,০০০ নমুনা পরীক্ষার পক্ষে মত তাদের। তবে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছে ৬,০০০। গত ১৮ দিনে ১৬টি পরীক্ষা কেন্দ্র বাড়ানোর পর দেশে সব মিলে এখন কেন্দ্রের সংখ্যা ৩৩। বুধবার ৬,২৪১টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত পাওয়া গেছে প্রায় ৮০০। নমুনা সংগৃহীত হয়েছে ৬,৭৭১টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে ৬,২৪১টি, যা গত দিনের তুলনায় ৯.28% বেশি। তার মধ্যে শনাক্ত হয়েছে ৭৯০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের এবং এ পর্যন্ত ১৮৬ জন। হঠাৎ করে আইইডিসিআর বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ করে দিলেও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি তা সীমিত আকারে অব্যাহত আছে। বিকল্প হিসেবে বঙ্গবন্ধু মেডিকেলে 4টি, সোহরাওয়ার্দী মেডিকেলে 3টি এবং বেগম ফজিলাতুন্নেসা মেডিকেলে 1টি নমুনা সংগ্রহের বুথ স্থাপনের কথা জানানো হয়। আইডিসিআর আগে বাড়ি বাড়ি যে নমুনা সংগ্রহ করত, এই কার্যক্রমটি অব্যাহত আছে। এর সাথে সাথে নমুনা কালেকশনের বুথও তৈরি করা হচ্ছে। সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যারা অক্ষম বাইরে আসতে, আমরা তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে বাসায় বাসায় এই নমুনাগুলি সংগ্রহ করা হবে। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ পিপিই বিতরণ করা হয়েছে। মজুদ আছে আরও ৪,২১,০০০। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসেন। সময় সংবাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় করোনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনা যুদ্ধে আজকে ৬০তম দিনে বাংলাদেশ। আমরা শুরুতেই আক্রান্তের চিত্র যদি দেখি, যে আজকে নমুনা পরীক্ষা হয়েছে সর্বোচ্চ ৬,২৪১টির মধ্যে আক্রান্ত হয়েছেন ৭৯০। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১,৭১৯ জন। নতুন মৃত্যু হয়েছে ৩ জন, মোট মৃত্যু ১৮৬। আজকে সুস্থতার কোনো খবর কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে দেয়নি। যে ৮ মার্চ করোনা শনাক্ত হয়েছে যে ৩ জন, সেই ৩ জনের পর থেকে কিন্তু বেশ এই পর্যন্ত কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু আক্রান্তের হারটা বাড়তে থাকে। কিন্তু এরপরেই আমরা দেখেছি যে আক্রান্তের হার যেভাবে বাড়ছে সেটি এখন যে করোনার পিক আওয়ার বলা যাবে কিনা সেটি নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। বাংলাদেশে গত 7 দিনের যে হার সেটি দেখবেন যে 30 এপ্রিল কিন্তু করোনা শনাক্ত হয়েছিল
ছিল 564 জন। এরপরে 1, 2, 3, 4 মেতে এসে সেটি বেড়ে দাঁড়িয়েছে 688 জন। গতকালকে কিন্তু আমরা দেখেছি যে এই করোনা আক্রান্তের হারটা আরেকটু বেড়ে 786 হয়েছিল এবং এরপরে আজকে 6 মে এর সংখ্যাটা 4 জন বেড়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি যে দক্ষিণ এশিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এবং দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ রয়েছে, ভারতে আক্রান্ত হয়েছেন 49,436 জন এবং মারা গেছেন 1,695। এরপরে কিন্তু পাকিস্তানের অবস্থান, পাকিস্তানে যে আক্রান্তের হার দেখছি বা সেখানে আক্রান্ত হয়েছেন 22,550 এবং পাকিস্তানে মারা গেছে 526। এরপরে কিন্তু সম্ভবত বাংলাদেশের অবস্থান, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন টোটাল, যেটা এর আগেও বলেছি আমরা, যে 11,719 জন এবং মারা গেছেন 186 জন। এরপরে যেই দেশগুলো রয়েছে যেমন ভুটানে কিন্তু আক্রান্ত হয়েছেন 7 জন, কেউ মারা যাননি। নেপালের অবস্থাও খুবই ভালো, সেখানে 82 জন আক্রান্ত হয়েছেন, কেউ মারা যাননি। মালদ্বীপের চিত্র একটু নেপালের চেয়ে খারাপ, সেখানে দেখা যাচ্ছে যে 573 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন শুধুমাত্র 2 জন। সবার আগে মানুষের সচেতনতা দরকার, সচেতনতা ছাড়া করোনা আক্রান্তের হার কমানো যাবে না। তো এই ছিল আমার কাছে আজকের করোনার আপডেটের বিশ্লেষণ। 1 মাস বন্ধ থাকার পর এবার সীমিত পরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিতের শর্তে খুলতে যাচ্ছে দেশের মসজিদগুলো। দুপুরে ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমিত পরিসরে মুসল্লিরা এখন থেকে মসজিদে 5 ওয়াক্তের পাশাপাশি তারাবির নামাজও পড়তে পারবেন। তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও সাবধানতা মেনে চলার পরামর্শ দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জানানো হয়েছে, সাবধানতার জন্য কার্পেট বিছানো যাবে না মসজিদে। প্রতি ওয়াক্তের আগে অবশ্যই জীবাণুনাশক দ্বারা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে। এছাড়া এক কাতারে নামাজে দাঁড়ানোর সময় 3 ফুট দূরত্ব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় সরকারের তরফ থেকে। পাশাপাশি সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। আমাদের সরকার প্রধান দেশের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে কতিপয় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি তিনি খুলে দিতে বাধ্য হয়েছেন। আবার শপিং মল, কৃষি দোকানপাট এগুলি খোলার ফলে আলেমুল আমাদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন দেখা দিল। তারা পুনরায় বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর বিবেচনাধীন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি বিবেচনায় নিয়েছেন এবং সংক্ষিপ্ত আকারে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে রেখে এটাকে যাতে পরিচালিত করা যায় সেভাবে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। যে শর্তগুলি দেওয়া হয়েছে এটা মান্য করে যারা যাবেন তারা মসজিদে নামাজ পড়তে পারবেন, আর যারা মারবেন না তাদেরকে আমরা মসজিদে যাইতে দিব না। আশা করি আমাদের বিভিন্ন ওলামায়ে কেরাম মিলে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি নিশ্চয়ই তারা মেনে চলবেন। 10 মে থেকে সীমিত আকারে শপিং মল খোলার কথা থাকলেও রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, বসুন্ধরা শপিং সেন্টার, যমুনা ফিউচার পার্ক না খোলার সিদ্ধান্ত নিয়েছে মার্কেটগুলোর কর্তৃপক্ষ। আজ তারা এই সিদ্ধান্তের কথা জানান। কয়েকদিন আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদ উপলক্ষে শর্ত সাপেক্ষে আগামী 10 মে থেকে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিপণী বিতান ও শপিং মল খোলা রাখা যাবে। নির্দেশনা দেওয়া হয় যে শপিং মলে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করতে হবে। দোকানের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এদিকে নিজ উদ্যোগে দোকান বন্ধ রাখার সিদ্ধান্তে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর বণিক সমিতি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রতিটি থানার সাথে এলাকার ব্যবসায়ীদের মত বিনিময় হচ্ছে স্বাস্থ্য নীতিমালা নিয়ে। যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট কিংবা বাণিজ্য বিতান মনে করেন এই মুহূর্তে ওনারা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে কারো আপত্তি থাকার কথা নয়। করোনা ভাইরাসের বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠান 30 মে পর্যন্ত বন্ধ রাখার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার জারি করা আদেশে বলা হয়, শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা 30 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনে প্রচারিত আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানের মাধ্যমে ক্লাস করার নির্দেশনা দেওয়া হয়। গত 18 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে বলে ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর প্রথম করোনা ক্লাস্টার টোলারবাগ আর বাসাবোয় সংক্রমণের গতি কমলেও অন্য এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে কয়েকটি এলাকায় আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।
টোলারবাগ মডেল অনুকরণীয় হতে পারে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, বিস্তার কমাতে যত বেশি সম্ভব পরীক্ষা করতে হবে, পাশাপাশি কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। বাবুল হোসেনের ছবিতে ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তবে গত 22 মার্চ রাজধানীতে প্রথম লকডাউনের আওতায় আসা টোলারবাগের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 10 এপ্রিলের পর এখানে শনাক্ত হয়নি আর কোনো নতুন আক্রান্ত। অন্যদিকে 5 এপ্রিল ক্লাস্টার ঘোষিত বাসাবোর অবস্থাও 1 মাস পর কিছুটা স্থিতিশীল। জনগণ লকডাউন বা সামাজিক বিধিনিষেধ মেনে চলেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে আইডিসিআর পক্ষ থেকে প্রত্যেকটা ঘরের খবর নিয়েছে, সংক্রমিত রোগীকে তারা শনাক্ত করে তার পরীক্ষা করে তার চিকিৎসা ব্যবস্থা করেছে আলাদা করে। তবে রাজধানীর অন্য সব এলাকার চিত্র ততটা আশাব্যঞ্জক নয়। দেশে মোট আক্রান্তের 58%ই ঢাকার বাসিন্দা। টোলারবাগ আর বাসাবই যেখানে আক্রান্ত যথাক্রমে 19 আর 43, সেখানে শতাধিক সংক্রমিত রয়েছে 6 এলাকায়। আরও 10 এলাকায় শনাক্তের সংখ্যা অর্ধশতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে সংক্রমণের লাগাম টানতে মানুষের সতর্কতার পাশাপাশি জোর দিতে হবে আক্রান্ত শনাক্তের ওপর। এখন ঢাকা শহরে যে সুবিধাটা হলো যে ছোট ছোট ক্লাস্টারে সংক্রমণটা আছে। এই ছোট ছোট এলাকার সংক্রমণ বাড়তে পারে, যদি একটা বড় এলাকা হয়ে যায় সেখানে কিন্তু বিপদ হবে। শুধুমাত্র ঘরে বসে থাকলে যেভাবে হবে না, তার সাথে আপনাকে সক্রিয়ভাবে ঘরে ঘরে গিয়ে রোগ শনাক্ত করতে হবে। লকডাউনটাকে আরো স্ট্রিক্ট করা, তো সেটাও শিথিল হচ্ছে আরো। এখন আমাদের হাতে খুব সীমিত অস্ত্র আছে, তার মধ্যে একটা হলো মাস্ক। এইটাতে যতটুকু প্রতিরোধ করা যায়, পাশাপাশি হ্যান্ড ওয়াশিং। লকডাউনে শিথিলতা সংক্রমণের ঝুঁকি আরও বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের। লকডাউন মেনে চলা আর সমন্বিত উদ্যোগের মাধ্যমে যে সম্ভব কোভিড-19 সংক্রমণের হার কমানো, তার অন্যতম উদাহরণ রাজধানীর টোলারবাগ। বিশ্লেষকরা বলছেন, সংক্রমণ বেড়ে চলা অন্য এলাকাগুলোর ক্ষেত্রেও এই টোলারবাগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শনাক্তের সংখ্যা এখন 11,000 ছুঁই। অথচ সাধারণ ছুটির 40তম দিনে এসে রাজধানীর সড়কে একেবারেই ভিন্ন চিত্র। সংক্রমণের সংখ্যা, সতর্কতা, বৃষ্টি সবকিছুই উপেক্ষা করে প্রতিদিনই বাড়ছে ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা। গণপরিবহন ছাড়া সড়কে চলছে সব ধরনের যান, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। ওবায়দুল্লাহ মামুনকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। একদিকে দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে এমন বৈরী আবহাওয়া। সবকিছু উপেক্ষা করেও সকাল থেকে পায়ে হেঁটে নগরে প্রবেশ মুখগুলোতে ঢল নামে মানুষের। জীবন জীবিকার প্রয়োজনে আসছেন কর্মজীবীরা। পাশাপাশি চলছে মোটরসাইকেল বা ব্যক্তিগত পরিবহনে ভুয়া স্টিকার ব্যবহার। আছে হাজারো অজুহাত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তল্লাশির সময় 2-1জনকে আটক করলেও অধিকাংশ মানুষ ঢুকছেন বাধাহীনভাবে। আমার ফ্যামিলি ঢাকাতে থাকে, আমি এলাকার একজন চেয়ারম্যান। আমার ফ্যামিলির সাথে আমার একদম পুরো, আমি আজকে 1.5 মাস পরে আসছি। আপনি তো পুলিশে চাকরি করেন, এটা কি উচিত হয়েছে কিনা গাড়িতে যাত্রী উঠানো এভাবে? সরি ভাই, ভুলে গেছে, ইমার্জেন্সি দরকার, এই জন্য দরকার এই মোট আপনার মেয়ের বিয়ে, এই জন্য। দায়িত্বরতদের দাবি, সীমিত পরিসরে চলাচলের অনুমতি থাকলেও অনেকেই ছিলেন স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন। বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দেয়ায় বাড়তি মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। গার্মেন্টস শ্রমিকের সংখ্যা যখন ছেড়ে দিচ্ছে, গার্মেন্টস খোলার অনুমতি, তখন তো অটোই কিছুটা ঢিলেঢালা হয়ে যায়। কারণ সেক্ষেত্রে তাদেরকে তো প্রবেশ অধিকার আমাদের নিশ্চিত করতে হয়। প্রচুর লোক এবং গাড়ি প্রচুর, শুধু গণপরিবহনের সব পরিবহনের রাস্তায় আছে, আমাদের এ নিয়ে হিমশিম খেতে হচ্ছে। জীবিকার তাগিদে জীবন ঝুঁকি নিয়ে সড়কে বেড়েছে জন উপস্থিতি। নজরদারির ঘাটতি থাকায় জানা যাচ্ছে না কে প্রয়োজনে আর কে অপ্রয়োজনে ঢুকছেন ঢাকায়। তবে যে কারণেই হোক, তাতে নিশ্চয়ই বাড়ছে সংক্রমণ ভয়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কোনো ক্যান্সার হাসপাতালে করোনা পরীক্ষার সুযোগ নেই, অথচ চিকিৎসা শুরুর আগে কোভিড মুক্তির সনদ চাইছেন চিকিৎসকরা, যা সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে রোগীরা। চিকিৎসকরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে কোভিড পরীক্ষা জরুরি। এমন অবস্থায় বিশেষায়িত যে কোনো একটি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে এ ধরনের রোগীদের জন্য পরীক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। তারা যেভাবে ধারণা করলো, যেন মনে হচ্ছিল যেন আমার মার করোনাই হয়েছে। এই ভুক্তভোগীর মাকে চিকিৎসাধীন অবস্থায় করোনা পরীক্ষার জন্য একটি বেসরকারি কোভিড হাসপাতালে স্থানান্তর করেন এই হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি করোনায় আক্রান্ত নন, 4 দিন পর সনদ হাতে পান তারা। ততদিনে মা মুমূর্ষ, চিকিৎসকরা বলছেন তারা নিরুপায়। 3-4 দিন আমি রিপোর্টের প্রত্যাশাতেই ছিলাম, এর মধ্যে কোনো চিকিৎসা সেবা পাইনি। যখন আমি রিপোর্টটা পেলাম,
তখন আর মার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম। সে যে প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানেও কিন্তু ক্যান্সার রোগী আছে, তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা সমানভাবে কম, কাজে তাদের মধ্যেও যেন রোগটা ছড়িয়ে না পড়ে, এটার জন্য প্রথমে আমার কোভিড-19 পরীক্ষাটা করা উচিত। এমন ভোগান্তির চিত্র মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটেও। এখানে কোভিড উপসর্গ যাচাইয়ের জন্য ফ্লু কর্নার আছে, কিন্তু নেই পরীক্ষার সুযোগ। সনদের জন্য গুরুতর রোগীদের নিয়ে হাসপাতালে ঘুরছেন স্বজনেরা। আমরা করোনা বিএসএমইউতে টেস্ট করানোর পরে রেজাল্ট পেয়েছি নেগেটিভ। ঢাকায় ক্যান্সারের চিকিৎসায় সরকারি বেসরকারি 14টি হাসপাতাল বা বিভাগের কোনোটিতেই নেই কোভিড পরীক্ষার সুযোগ। যেখানে নিয়মিত ক্যান্সার রোগীরা চিকিৎসা নিতে যান, সেখানে যদি কোভিড টেস্টের ব্যবস্থা থাকে তাহলে আমাদের রোগীরা উপকৃত হবেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আবেদনের অপেক্ষায় তারা। সরকারের উপর ডিপেন্ড করে থাকলে তো হবে না, ওনারা অনুমতি চাইবেন, আমরা অনুমতি দিব যেভাবে অন্যদেরকে দিয়েছি। অথচ বাস্তবতা হলো কোনো ক্যান্সার হাসপাতালে এখনো কোভিড ল্যাব বসানোর উদ্যোগ নিতে দেখা যায়নি। করোনা সংকটের কারণে এমন নানাবিধ সংকটে পড়েছেন ক্যান্সারে আক্রান্তরা। বাড়ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটির মাত্রা। এমন অবস্থায় কোভিড-19 পরীক্ষার সনদ আরও একটু সহজতর হবে, এমনটাই প্রত্যাশা করেছেন ক্যান্সারে আক্রান্ত সংকটাপন্ন রোগীরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মাঠ পর্যায়ে অদক্ষ মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করায় রাজশাহীতে প্রতিদিন গড়ে 10টিরও বেশি কিট নষ্ট হচ্ছে। নমুনা সংগ্রহে অসাবধানতা ও যাদের নমুনা নেওয়া হচ্ছে নাম ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ না থাকায় ল্যাব চালুর পর এ পর্যন্ত নষ্ট হয়ে প্রায় 5 শতাধিক কিট বাতিল হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সঠিকভাবে নমুনা সংগ্রহ করা না হলে রিপোর্টে ভুল আসার আশঙ্কা রয়েছে। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের পরামর্শে বা হটলাইনে যেসব রোগী যোগাযোগ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। রাজশাহী বিভাগের 8 জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গড়ে দিনে প্রায় 400 নমুনা সংগ্রহের পর সেগুলো পরীক্ষার জন্য আনা হয় রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে। বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে যেসব মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন তাদের যথাযথ প্রশিক্ষণ না থাকায় অনেকে সঠিকভাবে নমুনা সংগ্রহ করতে পারছেন না। ফলে প্রতিদিন 94টি রিপোর্ট প্রকাশের কথা থাকলেও গড়ে 10টির বেশি কিট নষ্ট হচ্ছে। জরুরি ভিত্তিতে অনলাইনে ট্রেনিং দিয়ে তাদেরকে আপাতত ক্রাইসিস মোকাবিলার জন্য মাঠে নামানো হয়েছে। এ অবস্থায় পুরো কমিউনিটিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞ এই চিকিৎসকের। টিউবের গায়ে কোনো নাম লেখা নাই, কখনো দেখা যাচ্ছে যে কাগজে কোনো ফোন নাম্বার নাই, ঠিকানা নাই। এই বাতিলগুলোর মধ্যে যদি পজিটিভ থেকে থাকে তাহলে কিন্তু সে তো আইডেন্টিফাই হলো না। বিষয়টি স্বীকার করে জনবল সংকটের দোহাই দেন মেডিকেল টেকনোলজিস্টরা। 650-এর ওপর কালেকশন, সেটা তো 2-3 জনে সম্ভব না। হয়তো সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয়নি, এর জন্য ব্যর্থ। তবে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিভিল সার্জন। দক্ষতার সহিত যে প্রতিদিনই আমাদের 94টা পরীক্ষা হয়, সে ব্যাপারে আমি আমার উপজেলার ডাক্তারদের যারা সুপারভিশন করে তাদেরকে নির্দেশ দিয়েছি। সংগৃহীত নমুনাগুলো 5 থেকে 6 দিনের মধ্যে পরীক্ষা না করলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এ কারণে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মশক নিধনের তোড়জোড় খানিকটা চোখে পড়লেও কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে চলছে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে সিটি কর্পোরেশন হলেও কার্যত তা অকার্যকর। এমন অবস্থা চলতে থাকলে এসব এলাকায় করোনার মধ্যে আঘাত হানতে পারে ডেঙ্গু, আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও নতুন ওয়ার্ডের মশক নিধনে বাড়তি নজরদারির কথা বলছে সিটি কর্পোরেশন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। গত মার্চ থেকে সিটি কর্পোরেশন, সরকার, স্বাস্থ্য বিভাগ সবাই ব্যস্ত কোভিড-19 বা করোনা মোকাবিলায়। ঋতুচক্র অনুযায়ী এখন বর্ষা, আর এ বর্ষাতেই বাড়ছে এডিসের ঝুঁকি। 2018 সালের শেষের দিকে ঢাকার 16টি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। আর নতুন এ ওয়ার্ডগুলোতে গত বছর পর্যন্ত নানা জটিলতায় সিটি কর্পোরেশনের কোনো ধরনের সেবা পৌঁছেনি। চলতি বছরে মশক নিধনে জনবল থাকলেও ওষুধ ছিটাতে দেখা যায় না মশক কর্মীদের। অভিযোগ এলাকাবাসীর। ডেঙ্গু মনে করেন রুগী লাখ লাখ হইব কয়েকদিন পরে, অনেক করোনার কি রুগী তার চেয়ে বেশি হইব। যেখানে মশার উৎপাদন বেশি, কিন্তু মশার ওষুধ তো ছিটায় না। জনপ্রতিনিধিরা বলছেন, মশক নিধনের ব্যবস্থা থাকলেও রয়েছে নানা সীমাবদ্ধতা। এখন বর্ষার সিজন, প্রচুর পানি আমার এলাকাতে, তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন আমাদের এলাকা সচেতন,
তারা এই এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যে তাদের মেসেজটি দিয়ে আসতেছেন। তবে মশক নিয়ে কাজ করেন এমন গবেষকরা আশঙ্কা করছেন, এখনই ব্যবস্থা না নিলে করোনার সাথে বাড়তি বিড়ম্বনা যুক্ত করবে ডেঙ্গু। আর এক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে বর্ধিত এসব এলাকায়। আমরা যে এডিস মশার ঘনত্বের যে জরিপ করি, সে জরিপে আমরা দেখতে পেয়েছি যে এবছর এডিস মশার ঘনত্ব গত বছরের তুলনায় বেশি। জনবলের ঘাটতি নেই দাবি করে ডেঙ্গু মোকাবেলায় বাড়তি নজরদারির কথা জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাস্টার রোলে প্রত্যেকটা ওয়ার্ডে 3 জন করে জনবল আছে। এর অতিরিক্ত আমরা আমাদের এই নতুন পুরাতন প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আপনার 10 জন করে আমরা অতিরিক্ত লোক দিয়েছি। ঢাকা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছর এপ্রিল পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম, কিন্তু ডেঙ্গু নিয়ে যারা কাজ করেন তারা বলছে জ্বর নিয়ে যারা হাসপাতালে যান তাদের শুধুমাত্র করোনায় পরীক্ষা করা হয়, বাদ পড়ে যায় ডেঙ্গু। ফলে করোনায় চাপা পড়ছে ডেঙ্গু জ্বর। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের কারণে 1 মাস ধরে বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমেতে ক্ষতির মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। অপরদিকে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আর কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিক ও সিএনএফ কর্মচারীরা। করোনা ভাইরাসের কারণে ভারত সরকার 24 মার্চ থেকে রপ্তানি বন্ধ ঘোষণা করে। ফলে পরদিন থেকে বন্ধ হয়ে যায় হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের জনজীবন। কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের প্রায় 2000 শ্রমিক ও কর্মচারী। আমরা তো 1 মাস থেকে বসে আছি, আমাদের কোনো কর্ম নাই, অত্যন্ত কষ্টের মধ্যে আছি। সবকিছু স্থবির হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। আমাদের বউ বাচ্চা পরিবার নিয়ে খুব অনাহারের দিন যাপন করতেছি। আর আমদানি রপ্তানি বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। অনেক জটিলতার মাধ্যমে ঋণ নিয়ে তারা এলসিগুলো ওপেন করেছে। এখন সেই মালগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, ওই সময় সেই টাকাগুলো পাচ্ছে না, ব্যাংক ইন্টারেস্ট দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘদিন বন্দর বন্ধ থাকায় সরকারের বেঁধে দেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানান এই কর্মকর্তা। এই সময়ে সঙ্গত কারণেই রেভিনিউ একটু বেশি আসে, কিন্তু এবারে এই সময়টাতেই করোনার কারণে আমাদের ইম্পোর্ট বা এক্সপোর্ট এগুলো বন্ধ রয়েছে। বন্ধের কারণে আমরা রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছি। ভারত থেকে বন্দর দিয়ে পেঁয়াজ ও পাথর আমদানি হয় সবচেয়ে বেশি। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 250 পণ্যবাহী ট্রাক আসে। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 195 কোটি টাকা, আদায় হয়েছে 153 কোটি টাকা। সময় সংবাদ, হিলি। কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কয়েক গুণ কম খরচ পড়লেও প্রচারণার অভাবে বাড়ছে না এর ব্যবহার। এবার করোনা মহামারীতে শ্রমিক সংকটে এসব যন্ত্র ব্যবহারে স্বল্প সময় ও কম খরচে ক্ষেতের ফসল ঘরে তুলেছে বড় কৃষক। তবে অগ্রসরমান অর্থনীতির জন্য কৃষি যন্ত্রের বিকল্প নেই জানিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে কার্যক্রম বাড়াতে দরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ। সরকারি নীতিগত সিদ্ধান্ত কৃষকদের সারা বছর এসব যন্ত্র ব্যবহারে উৎসাহিত করবে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে সাজিদ রাজুর রিপোর্ট। কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা হচ্ছে জমির ধান। এ মৌসুমে লকডাউনে কৃষি শ্রমিক সংকটে ধান কাটতে সমস্যায় পড়া কৃষকদের চিন্তার ভাঁজ কিছুটা কমিয়েছে এই যন্ত্রের ব্যবহার। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার কমপক্ষে 15% জমির ধান কাটা হয়েছে এ যন্ত্র দিয়ে। কৃষকরা বলছেন, শ্রমিক দিয়ে 1 বিঘা ধান কাটতে যেখানে খরচ পড়ে প্রায় 4000 টাকা, সেখানে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারে খরচ পড়ে মাত্র 1200 টাকা। শ্রমিক সংকট, এই মেশিন হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। সময় কম, খরচ কম। আগে তো দানার দিয়ে খাটা হইতো, সময় লাগতো বেশি, ওইগুলা থেকে এখন বাঁচা গেছে। যন্ত্রের ব্যবহার বাড়াতে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর। এদিকে নানা পদক্ষেপের কথা জানিয়েছে সিলেট কৃষি বিভাগ। ব্যাংকগুলিকে আসলে কৃষককে সহজ শর্তে ঋণ দেওয়া উচিত, যাতে কৃষকের ভর্তুকির পরে একটা বড় অংশ থেকে যায়, যেটা আমরা আপাতত বাকি দিচ্ছি। তো এটা আসলে ব্যাংক থেকে কৃষকের পেলে আসলে সুবিধা হবে। কৃষক জন্য অধিক হারে প্রায় 70% ভর্তুকিতে এই যন্ত্রপাতি পেতে পারে। সরকারের একটা বিশেষ উদ্যোগ আছে। আমরা উৎপাদনের খরচ কমানোর চেষ্টা করছি। উৎপাদনের খরচ কমাতে হলে আমাকে এর ছাড়া কোনো বিকল্প নাই। সারা বছর যেন কৃষি অফিসগুলোতে এসব যন্ত্র পড়ে না থাকে, সে ব্যাপারে মাঠ পর্যায়ের তদারকির আহ্বান জানিয়ে অর্থনীতিবিদ বলছেন, নীতি সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকারকে। কম্বাইন্ড হারভেস্টারের আসার ফলে এটা একটা নতুন প্রযুক্তি আমাদের সামনে এসেছে। এটা সাইটলি মোর অ্যাডভান্সড এবং কমপ্লিকেটেড হতে পারে। এটার জন্য যদি সহযোগিতা প্রয়োজন হয় সরকারের, সেটা নিশ্চয়ই সরকার এগিয়ে আসবেন। দেশ জুড়ে কৃষি যন্ত্রের ব্যবহার জনপ্রিয় করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়ারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।
নিজেদের রেশন বাঁচিয়ে চট্টগ্রামের শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে নগরীর প্রেস ক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মাঝে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের পক্ষে এবং 24 পদাতিক জিওসির নির্দেশনায় প্রতিদিনই নগরীর কোনো না কোনো জায়গায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এবার উড়ানো হয়নি ফানুস, সম্মিলিত প্রার্থনাও বাতিল করা হয়েছে। ভক্তদের ঘরে বসেই জীব জগতের মঙ্গল কামনায় অংশ নেওয়ার আহ্বান ধর্মীয় গুরুদের। করোনার কারণে চিরচেনা রূপ হারিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বুধবার সকালে চট্টগ্রাম বৌদ্ধবিহারে অনাড়ম্বর পরিবেশে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম রক্ষায় প্রার্থনায় অংশ নেন ভিক্ষুসহ মন্দির সংশ্লিষ্ট কয়েকজন। তবে কমতি ছিল না বুদ্ধ ভক্তির আরতি বা নিবেদন। নানা ফলমূল ও প্রসাদ সাজিয়ে রাখা হয় গৌতম বুদ্ধের প্রতিমূর্তির সামনে। করোনা ভাইরাসের কারণে আমরা অনাড়ম্বরভাবে পালন করছি। আমরা বৌদ্ধ সমাজ চাই যাতে এইখান থেকে আমাদের বাংলাদেশ থেকে এই করোনা যেন মুক্ত হতে পারি। আমরা সবার মঙ্গলার্থে আমাদের অনুষ্ঠান এভাবে আমরা ছোট পরিসরে করতে আমরা বাধ্য হয়েছি। বৌদ্ধবিহারের ভিক্ষুরা বলছেন সরকারি নির্দেশনা মেনে আয়োজন সীমাবদ্ধ করা হয়েছে। সরকারের যে বিধিনিষেধ রয়েছে তার প্রতি যে সরকারের প্রতি যে শ্রদ্ধা সম্মান রেখে আমরা এবার ছোট্ট পরিসরে যে আমরা শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছি। এই অবস্থায় মন্দিরে নয় পারিবারিকভাবে বাসা বাড়িতে জগতের মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতাদের। যার যার পরিবারের মধ্যে সুন্দরভাবে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই আবেদনটুকু জানাচ্ছি। ধর্মমতে প্রায় 2500 বছর আগে মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ বোধিলাভ ও প্রয়াণ বৈশাখী পূর্ণিমার এই দিনে হয়েছিল বলে একে বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। প্রতি বছর উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে করোনার কারণে এবার থাকছে না উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ফানুস উড়ানো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।